নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। 5 দিনে 62 ঘন্টা জেরা, আজ ফের সিজিওতে কি প্রশ্ন করলো সন্দীপ ঘোষকে। আরজিকর কাণ্ডের পর থেকেই উধাও 2 পিজিটি, চিকিৎসক হত্যা রহস্যের নয়া মোড়। কেন ধর্ষণ ও খুন আরজিকরের ট্রেনি ডাক্তারকে, সিবিআই আধিকারিকের বিস্ফোরক বয়ান। দেহ পাচারেও জড়িত সন্দীপ, বিস্ফোরক আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার। আরজিকর কাণ্ডে সিবিআইদের ভরসা দুই দুধে মহিলা আইপিএস অফিসার, যাদের নামে কাঁপে গোটা পুলিশ দুনিয়া। হাসপাতালের ডাক্তার ধর্ষণ করল নার্সকে, পাহারায় সহকারী নার্স এবং ওয়ার্ড বয়। কোথায় ঘটেছে এমন নৃশংস ঘটনা? মুরগিকে ধর্ষণ করছেন এক নাবালক, মুখে হাসি। শিউরে ওঠা ভিডিও সামনে আনলেন স্বস্তিকা। সিবিআই এর তলব পেয়ে আজ ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজ সকাল 9:15 নাগাদ সিবিআই দফতরে পৌঁছে যায় সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই গত 5 দিনে মোট 62 ঘন্টা জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে। তারপর আজ ফের জেরা, এ নিয়ে 6 দিন। আজই তাকে লালবাজারে তলব করা হয়েছিল। তাহলে কি আজ লালবাজারে হাজিরা দিচ্ছেন না সন্দীপ? আজ কতক্ষণ সন্দীপকে জেরা করা হয় সেটাই দেখার, কারণ এর আগেও তাকে 10 থেকে 12 ঘন্টা জেরা করা হয়েছে। সেক্ষেত্রে আজও যদি তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়, তাহলে আজ তিনি 12টায় লালবাজারে যেতে পারবেন না বলে মনে করা হচ্ছে। ফলে প্রায় সাঁড়াশি চাপে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ আগেই ছিল, তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার তা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে একটি অভিযোগ করা হয়েছে টালা থানায়। সেখানেই ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। যাদের টেন্ডার পাওয়ার যোগ্যতা নেই তাদের টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও অভিযোগ। মৃত ছাত্রীর একাধিকবার পরিচয় প্রকাশ করেছেন সন্দীপ ঘোষ। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এ নিয়ে তাকে লালবাজারে ডাকা হয়েছে। অন্যদিকে আজ আরজিকরে এসে পৌঁছেছে সিআইএসএফ। সুপ্রিম কোর্টের নির্দেশে তারাই এবার হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেবে। সকাল 9টার পর সিআইএসএফ এর ডিআইজি আরজিকর হাসপাতাল পরিদর্শনে আসেন। কত বড় হাসপাতাল, কতটা এলাকা, কোন কোন এলাকা কতটা স্পর্শকাতর, গেটে কি ধরনের বাড়তি নিরাপত্তা প্রয়োজন, রোগী বা তার সঙ্গে থাকা বাড়ির লোক এবং অন্য উদ্দেশ্যে হাসপাতালে আসা বহিরাগতদের আলাদা করতে কি ধরনের সতর্কতা প্রয়োজন, এই সমস্ত কিছু সরজমিনে খতিয়ে দেখার কথা ডিআইজির। এরপর তারা আনুষ্ঠানিকভাবে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। ঠিক হবে কতজন সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হবে। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে আরও কিছু জটিলতা রয়েছে। এমার্জেন্সি ভবনের ভিতরে রয়েছে পুলিশ ফাঁড়ি। সেই ফাঁড়িতে 10 থেকে 12 জন পুলিশ থাকেন। প্রশ্ন উঠছে, তারা কি হাসপাতালেই থাকবেন নাকি তাদের চলে যেতে হবে? হাসপাতালের কিছু সমস্যা হলে তারাই ডিল করেন, তাদের কি হবে? এসব বিষয় টালা থানার সঙ্গে কথা বলে ঠিক হবে। প্রতি মুহূর্তেই যেন রহস্য আরও বাড়ছে। আরজিকরে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুনের 10 দিন পেরিয়ে গেছে, কিন্তু সন্দেহভাজন সেই 2 পিজিটির এখনও কোনো খোঁজ নেই। এই মুহূর্তে ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, কিন্তু মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিচালিত হয় স্বাস্থ্য ভবনের তদারকিতে। গত কয়েকদিন স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরজিকরের সমস্ত চিকিৎসক ও পড়ুয়াদের খোঁজ নেওয়া হয়েছে। যারা কর্মবিরতিতে রয়েছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তারও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই সময়ই জানা যায় যে গত 9ই আগস্ট রাতে সেই পাশবিক ঘটনার পর থেকে 2 পিজিটি আর কলেজে আসেননি। তারা কারা? এদের মধ্যে একজন হলেন মহিলা চিকিৎসক এবং অন্যজন তার পুরুষ বন্ধু। মহিলা চিকিৎসক চেস্ট মেডিসিনের এবং তার বন্ধু অর্থোপেডিকের পিজিটি। জানা যাচ্ছে দুজনেই 2য় বর্ষের পড়ুয়া। উল্লেখ্য, যিনি খুন হয়েছেন তিনিও কিন্তু 2য় বর্ষেরই পিজিটি ছিলেন। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাকে খুন ও নির্যাতনের সঙ্গে নিখোঁজদের কোনো যোগাযোগ নেই তো? তবে সেই 2 পিজিটি চিকিৎসক কেন আসছেন না? কর্মবিরতিতে সামিল চিকিৎসকদের একটা বড় অংশই তা বলতে পারেননি। এমনকি উত্তর নেই স্বাস্থ্য ভবনের কাছেও। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাক্তার কৌস্তভ নায়েক জানিয়েছেন, কেন্দ্রীয় এজেন্সি বিষয়টার তদন্ত করছে, কিন্তু খবর পেয়েছি যে সেদিনের ঘটনার পর 2 পিজিটিকে আর কলেজে দেখা যায়নি। আরজিকর সূত্রে খবর, এই হাড় হিম করা খুনের বেশ কিছুদিন আগে নিহত তরুণীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তাদের। কিছুদিন কথাও বন্ধ ছিল। তখনকার মতো বিষয়টি অবশ্য মিটেও যায়, কিন্তু গত 9ই আগস্ট ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই তাদের দুজনকে আর গোটা চত্বরেই দেখা যায়নি। প্রসঙ্গত, এই ঘটনার পর মৃত তরুণীর মা বলেন, মেয়ে কলেজ যেতে চাইতো না। এমনকি কলেজ চত্বরে বাইকে ধাক্কায় আহত হওয়ার পরে বাড়িতে জানালেও এই নিয়ে প্রকাশ্যে কোনো অভিযোগ জানাতে চাননি নিহত তরুণী। আর এখানেই উঠতে শুরু করেছে প্রশ্ন,
ঘুষ বেআইনি ওষুধ চক্রের প্রতিবাদ করেই ধর্ষিতা ও খুন আরজি করের ট্রেনি ডাক্তার। সূত্রের খবর, আরজি কর কাণ্ডে এই সম্ভাবনার কথাই উঠে আসছে সিবিআই তদন্তে। সিবিআই এর সূত্রে বলছে, হাসপাতালের ভিতর চলা বিভিন্ন অনৈতিক কাজকর্ম সম্পর্কে জেনে ফেলেছিলেন নির্যাতিতা। তার প্রতিবাদ করেছিলেন তিনি, আর তার জন্যই সম্ভবত তাকে টার্গেট করে ধর্ষণ ও খুন। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে হাসপাতালে চলা ঘুষ চক্রের হদিশ পেয়েছে সিবিআই। সূত্রের খবর, সুবিধাজনক জায়গায় পোস্টিংয়ের ট্রান্সফারের জন্য মোটা টাকা ঘুষ নেওয়া হতো। সেই সঙ্গে হাসপাতালে সক্রিয় বেআইনি ওষুধ চক্রেরও হদিশ পেয়েছে সিবিআই। কোটি টাকার ওষুধ পেয়েছে সিবিআই, যা সরকার কিনেছিল, কিন্তু বেআইনি চক্রের মাধ্যমে তা পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন প্রাইভেট মেডিকেল স্টোরে। তদন্তে আরও উঠে আসছে যে এই দুর্নীতির সঙ্গে জড়িত রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলারাও। এক উচ্চপদস্থ সিবিআই আধিকারিকদের কথায় আমরা জানতে পেরেছি যে সেখানে ডাক্তার ও প্রশাসনের একটি চক্র রয়েছে, যারা কিনা টাকার বিনিময়ে ডাক্তারদের ট্রান্সফার পোস্টিং দেওয়ায় জড়িত ছিল। যে সমস্ত ডাক্তাররা তাদের পছন্দের মেডিকেল কলেজে বদলি চাইতেন, তাদের কাছ থেকে 20 থেকে 30 লাখ টাকা করে নেওয়া হতো। চক্রের সঙ্গে যারা জড়িত তাদের সেই টাকা দিতে হতো। এটা জানার পর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে নির্যাতিতা। এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্নভাবে তীব্র প্রতিবাদও জানিয়েছিলেন তিনি। সম্ভবত সেই কারণেই তিনি টার্গেট হয়ে যান। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর এখনও এই ঘটনায় সিবিআই কাউকে গ্রেপ্তার করেনি। সিবিআই এখনও কাউকে গ্রেপ্তার না করায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও টানা 5 দিন 62 ঘন্টা জেরার পর আজ 6ষ্ঠ দিন ফের আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ওদিকে আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে পুলিশ ব্যারাকে থাকা থেকে বাইক, যাবতীয় সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া 4th ব্যাটালিয়নের এএসআই অনুপ দত্তকেও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় সিবিআই। আরজি করের দুর্নীতির অভিযোগে ইডি তদন্ত চেয়ে মামলা আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর। মামলা দায়েরের অনুমতি বিচারপতির। পুলিশি নিরাপত্তায়ও আবেদন আক্তার আলীর। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারের। ব্যবহৃত সিরিঞ্জ, মেডিকেল বজ্র পাচার সন্দীপের। দেহ পাচারেও জড়িত সন্দীপ, অভিযোগ আক্তার আলীর। 2023 সালের জুলাই মাসে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন আরজি করের তদানীন্তন ডেপুটি সুপার এবং অধুনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার আক্তার আলী। তার দাবি, আরজি কর মেডিকেল কলেজে 3টি প্রধান দুর্নীতি ছিল: বায়োমেডিক্যাল দুর্নীতি, ছাত্রছাত্রীদের ফেল করানোর ভয় দেখিয়ে অর্থ নেওয়া এবং একাডেমিক ফান্ডের টাকায় 9/6। এই সমস্ত দুর্নীতি পরিচালিত হতো সন্দীপ ঘোষের নেতৃত্বে। আক্তার আলী এদিন হাইকোর্টে বলেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2023 সালের জুলাই মাসে অ্যান্টি করাপশনের লিখিত অভিযোগ দায়ের করেছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর করেছি। বায়োমেডিক্যাল স্ক্যাম করেছেন, মৃতদেহ নিয়ে দুর্নীতি করেছেন, ছাত্রদের পাশ করানোর জন্য টাকা নিতেন, ডেড বডি ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো তদন্ত করা হয়নি। আক্তার আলী আরও বলেন, আমিও ওর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলাম। ছাত্রদের ফেল করানো থেকে শুরু করে টেন্ডারে 20% কমিশন খাওয়া, পছন্দের সাপ্লায়ার ভেন্ডারদের টেন্ডার দিত, সরকারি সম্পত্তি বেআইনিভাবে দিয়ে দিত। আমি এর আগে আর্থিক দুর্নীতির দমন শাখাকে জানিয়েছিলাম, পরে মুখ্যমন্ত্রীর অফিসের নালিশ জানাই। প্রসঙ্গত, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার জানান, বায়োমেডিক্যাল ওয়েস্ট, ইল্লিগাল ট্রাফিকিং বিরুদ্ধে ছাত্রদের ফেল করানো থেকে গেস্ট হাউসে ছাত্রদের মদ্যপান করা, টেন্ডারের 20% কমিশন খাওয়া, নিজের লোকদের টেন্ডার ছাড়াই বরাত দেওয়া এবং ক্যান্টিন, স্টল, সুলভ শৌচালয়ের মতো সরকারি সম্পত্তিগুলিকে গত 9ই আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে কলকাতার সরকারি হাসপাতালের সেমিনার হলে 32 বছর বয়সী ওই চিকিৎসকের অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। এই কারণে বর্তমানে সারা দেশ জুড়ে শুধুমাত্র একটি বাক্যগুলি শোনা যাচ্ছে, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। প্রথমে লড়াইটা যেন মনে হচ্ছিল নারী ও পুরুষের মধ্যে হচ্ছে, তবে কিছুদিন যাবৎ নারী পুরুষ সব একত্রিত হয়ে রাস্তায় নামছে প্রতিবাদে। একের পর এক সেলিব্রিটি থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারাও জায়গায় জায়গায় মিছিল জমায়েত করে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছে যাতে খুব শীঘ্রই দোষীরা সামনে আসে এবং প্রাপ্য শাস্তি পায়। সেই লড়াই এখনও অব্যাহত। কলকাতা সহ গোটা রাজ্যের কোথাও না কোথাও রোজ নতুন নতুন বিক্ষোভ মিছিল বের হচ্ছে। অপরদিকে কলকাতা হাইকোর্ট আরজি কর হাসপাতালে এই তদন্তভার সরাসরি সিবিআই এর ওপর দিয়েছে, যার ফলে দিল্লি থেকে প্রায় 65 জন আধিকারিককে আনা হয়েছে পুরো ঘটনাটি তদন্ত করার জন্য।
সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঘটনার পরবর্তী দিনে গ্রেপ্তার হয়েছে। তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও এখনো কোনো সত্যি জানা যায়নি যে সঞ্জয় ছাড়াও আর কারা কারা এই ঘটনায় যুক্ত ছিলেন। অপরদিকে আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও জেরা করা হচ্ছে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে চলছে চতুর্থ দফার জিজ্ঞাসাবাদ। জানা গেছে যে উত্তরপ্রদেশের হাথরস কাণ্ডের সময়সীমা পাহুজা নামে যে তদন্তকারী অফিসার ছিলেন তিনিও রয়েছেন এই সিবিআই অফিসারদের মধ্যে। এএসপি সীমা পাহুজা সিবিআই এর অন্যতম তীক্ষ্ণ আধিকারিক। পাহুজের স্পেশাল ক্রাইম ইউনিটের অধীনে মামলা তদন্তের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, যা তাকে এই জটিল মামলার জন্য শীর্ষ পছন্দ করে তুলেছে। তিনি 2007 থেকে 2018 সালের মধ্যে ব্যতিক্রমী অনুসন্ধানমূলক কাজের জন্য 2টি স্বর্ণ পদক পেয়েছেন। পাহুজা সিমলার গুড়িয়া ধর্ষণ ও হত্যা মামলা সমাধান করার সময় প্রথমবারের মতো একটি অনন্য বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন। তিনি লজিকের উপর ভিত্তি করে হাথরস মামলাটিও সমাপ্ত করেছেন। এক পর্যায়ে পাহুজা পারিবারিক দায়িত্বের কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তৎকালীন সিবিআই ডিরেক্টর তাকে অবসর না নিতে রাজি করেছিলেন। পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো ভারতে চলছে বিক্ষোভ। এ নিয়ে উত্তপ্ত দেশ। এর মধ্যেই উত্তরপ্রদেশের মোরাদাবাদের নার্সকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এই ধর্ষণে চিকিৎসককে সাহায্য করার অভিযোগ উঠেছে ওয়ার্ড বয় এবং আরও এক নার্সের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, গত 17 আগস্ট সন্ধ্যা 7টায় হাসপাতালে গিয়েছিলেন তিনি। ওই দিন তার রাতের ডিউটি পড়েছিল। রাতে এক নার্স তাকে এসে জানান চিকিৎসক তাকে তার ঘরে যেতে বলেছেন, কিন্তু তরুণী নার্স যেতে রাজি হননি। চিকিৎসকের ঘরে যেতে অস্বীকার করায় এক ওয়ার্ড বয়কে সঙ্গে নিয়ে আসেন অভিযুক্ত ওই নার্স। এরপর তরুণী নার্সকে জোর করে হাসপাতালের উপরতলার একটি ঘরে তুলে নিয়ে যান। সেখানে তাকে আটকে রাখা হয়। তিনি জানিয়েছেন এর কিছুক্ষণ পর ওই ঘরে আসেন চিকিৎসক। তিনি ভিতর থেকে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। বাইরে তখন পাহারায় ছিলেন সহকারী নার্স এবং ওয়ার্ড বয়। নির্যাতিতা এই তরুণীর বাবা মোরাদাবাদ থানায় একটি এফআইআর দায়ের করেছেন। মোরাদাবাদের পুলিশ সুপার সন্দীপ কুমার মিনা জানিয়েছেন থানায় ধর্ষণের একটি অভিযোগ দায়ের হয়েছে। চিকিৎসক সহ যে 3 জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়াও ধর্ষণের শিকার নার্সের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। সঙ্গে ওই হাসপাতালটিও সিলগালা করে দেওয়া হয়েছে। আরজিকর নিয়ে প্রথম থেকেই সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই হাসপাতালে হওয়া অমানসিক নারকীয় ঘটনার বিচার চেয়ে চলেছেন সেই প্রথম দিন থেকেই। শুধু তাই নয়, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পোস্টে এই মুহূর্তেও দেশের নানা প্রান্তে ঘটে যাওয়ার ঘটনা উঠে আসছে। তবে এবার তিনি যা সামনে আনলেন তা হয়তো যে কোনো সুস্থ মানুষকেও মানসিকভাবে অসুস্থ করে তুলবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটি পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি, যাতে সেই মহিলাকে ভিডিও বার্তায় বলতে শোনা যাচ্ছে, আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে নিতে চাই, যা দেখার পর আমি মেন্টাল ট্রমায় চলে গেছি। আমার মনে হচ্ছে এটা না দেখলেই ভালো হতো। আমার ইনবক্সে এই ভিডিওটা আসে, আর দেখুন এই নাবালক মুরগির সঙ্গে কি করছে, আর সেটা নিয়ে হাসছে। আমি তো এটা ভাবতেই পারি না। ধর্ষণ এমন একটা জিনিস যা হওয়াই উচিত নয়, আর হলে দোষীকে তুলে দাও জনগণের হাতে, মানুষ সাজা দেবে। কিন্তু পশু, গরু, কুকুর, বিড়ালদের সঙ্গে ধর্ষণের ঘটনাও রোজই দেখি আমরা। তবে এই ভিডিওয়ে আমাকে ভাষাহীন করে দিয়েছে। আপনাদেরও এটা দেখা উচিত। এরপর মুখ স্পষ্ট না হলেও এক নাবালককে দেখা যায় সেই নাবালক মুরগির সঙ্গে যৌন সম্পর্ক করছেন। যন্ত্রণায় চিৎকার করলে মুরগিটি নাবালকটিও তার নকল করে, এমনকি মুরগির মতো করে ডাকার আওয়াজ করে ব্যঙ্গও করে, এমনকি তাকে হাসতেও দেখা যায়। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। এখনকার মতন খবর এ পর্যন্তই। ধন্যবাদ।